আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টানটান উত্তেজনা। রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা, রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট, আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সবশেষ 13ই নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী চেয়েছে আদালত। আবার বছর খানেক আগেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড ঘোষণা দেওয়া সরকারের মিত্ররা আওয়ামী লীগ ঠেকানোর মহড়া দিচ্ছেন রাস্তায় রাস্তায়। সরকারের পক্ষ থেকে নগরবাসীকে দেয়া হচ্ছে আশ্বাস, তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে দিশেহারার চিত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে নেওয়া হয়েছে যুদ্ধ প্রস্তুতি, তবে এর মধ্যেও নগরে দেখা যাচ্ছে অস্থিরতা। লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। আওয়ামী লীগের কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল কলেজ। বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও সরকারের চাপে সরে এসেছে কয়েকটি। অনেকে নিচ্ছেন কৌশলগত অবস্থান। প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস। রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন ঠেকাতে সরকারের ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব। বৃহস্পতিবার বাস্তবে লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সে প্রশ্নকে ছাপিয়ে ইতিমধ্যে সাবেক শাসক দল সরকারিভাবে নিষিদ্ধ হলেও নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে এমনটা মনে করছেন অনেকেই। প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা জোগাতে পাল্টা প্রচারে নেমেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে 13ই নভেম্বর। এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো 4 দিনের কর্মসূচি দিয়েছে। সবশেষ দিন মানে 13ই নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। অনলাইনে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে। কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ঝটিকা মিছিল। এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় কয়েকটি বাসে। ময়মনসিংহে বাসে আগুনে প্রাণ হারান একজন। এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা। এমন পরিস্থিতিতে জনমনের সংখ্যা বাড়ছে আর আওয়ামী লীগ ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কয়েকদিন ধরে রাজধানীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র 15 মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন সবাই নীরব। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ। এ কাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকরাও। লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার, সরকার উৎকণ্ঠা এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে 13ই নভেম্বর? গত 12ই মে থেকে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে। তা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা গত কয়েক মাসে ঝটিকা মিছিল করে আসছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকারের গ্রেফতার কার্যক্রম। আবার গত বছরের 5ই আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সারির বেশিরভাগ নেতাই হয় বিদেশে, না হয় ঘর ছাড়া। এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল, কিন্তু গত 10ই নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীতে। এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন। 12ই নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সন্ধ্যার পরপর চিত্র আরো বদলে যায়। এরই মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এর আগের রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য। অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল। গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, গত 11 দিনে 15টি জায়গায় 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর গত 2 দিনে 9টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্ট থেকে সকালে উদ্ধার করা হয় 2টি পেট্রোল বোমা। দর্শক, গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। মৌলভীবাজারে রেল লাইনে 12 নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা। এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকেরা। অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারীরাই পরিকল্পিত নাশকতা করছে। শুরুতে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি। তবে গত 10 নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল সংগঠিতভাবে করেছে তাতে প্রশাসন নড়ে চড়ে বসেছে। নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন 10 আগে। আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় ব্যারাকে পাঠানো সেনাদেরকে ফের ময়দানে আনা হয়েছে। গত 4-5 দিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় লাগাতার ধরপাকড় চলছে। সরকার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান। এসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ উঠছে। চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে 12 নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালায় পুলিশ। আটক করা হয় 7 জনকে। সমকালের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের লকডাউন সফল করতে নওফেলের বাসায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা। পরে পুলিশ তল্লাশি চালায়। বাসায় নওফেলের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে নওফেলের ছোট ভাইয়ের মালিকানাধীন একটি ক্যাফের 7 কর্মচারীকে আটক করা হয়। ক্যাফেটি গত বছরের 5 আগস্টের পর বন্ধ হয়ে যায়। এরপর থেকে কর্মচারীরা নওফেলের বাসায় খাবার তৈরি করে ফুডপান্ডার মাধ্যমে বিক্রি করতেন। সরকার এমন কড়াকড়িতে আওয়ামী লীগের কর্মসূচির দিনটির আগেই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। ঢাকার রাস্তাঘাটে 12 নভেম্বর ছিল অনেকটাই ফাঁকা। সন্ধ্যার পর আরো শুনশান হতে শুরু করে বিভিন্ন এলাকা। আবার এমন কিছু ঘটনা ঘটেছে যেসব স্থানে, যে জায়গাগুলোয় সরকার সমর্থকদের পুরোপুরি দখলে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি স্থাপনার মূল ফটকে গভীর রাতে ঝুলানো হয় তালা। সেগুলোর উপর লেখা ছিল লকডাউন বিএসএল। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্বই নেই। সেখানে 5টি ফটকে কিভাবে তালা ঝুলিয়ে দিল সেই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। ভয় শুধু রাস্তায় নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেয়ে বসেছে। নিরাপত্তাহীনতার শঙ্কায় রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে 13 নভেম্বর ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান চলবে অনলাইন ক্লাসে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় একই ধরনের সিদ্ধান্ত নেয়। তবে সরকারের চাপে পিছু হটে অনেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় কর্তৃপক্ষ। তবে বন্ধ রাখা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটি 11 নভেম্বর শিক্ষার্থীদের নোটিশ দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানায়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও নিয়েছিল একই সিদ্ধান্ত, কিন্তু সরকারের চাপে তারা পিছিয়ে এসেছে। অবশ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার মাধ্যমে তারা একটি বার্তা দিচ্ছেন। সেটি হলো নিরাপত্তার দায় দায়িত্ব নিজেদের কাঁধে তারা নেবেন না। রাজধানীর বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য 13 নভেম্বর ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা দিয়েছে। বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও কাজ করবেন বাসা থেকে। সব মিলিয়ে নানান শঙ্কা। আর সরকার অতি প্রতিক্রিয়ায় ক্ষমতা হারানোর 15 মাসের মাথায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। দিন শেষে সরকারের দুশ্চিন্তা আরো বেড়েছে। 13 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিনক্ষণ ঠিক করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার সেনা সদরে এই চিঠি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিমানবন্দরের পাশাপাশি সকল রেলপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে সন্দেহ হলেই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
এত এত নির্দেশনার পরও সরকার একদিকে যেমন জনমনের স্বস্তি আনতে পারছে না, তেমনি নিজেও টেনশন মুক্ত হতে পারছে না। উপায় না দেখে নিজের মিত্র দলগুলোকে মাঠে থাকারও অনুরোধ জানিয়েছে। একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। সেখান থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে বিএনপি, জামাত, এনসিপি কে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছিল। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের ডাকে সাড়া দিয়ে মাঠে মহড়া দিতে শুরু করেছে মিত্ররা। কিংস পার্টি এনসিপির পক্ষ থেকে 12 নভেম্বর সন্ধ্যায় বাংলা মোটর শাহবাগ এলাকায় মিছিল করা হয়। অন্যদিকে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি ইসলামী দল 13 নভেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, সরকার একাধিক ব্যক্তি এরই মধ্যে একাধিকবার যে দলটির অস্তিত্ব নেই বলে ঘোষণা দিয়েছেন, সেই দলটির অনলাইনে ঘোষণা করা কার্যক্রমে সরকার এমন অস্বস্তি আর উদ্বেগের মধ্যে পড়ে গেল কেন? গত নভেম্বর থেকে শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন। তখন থেকে অধ্যাপক ইউনূস বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বিষয়টি অধ্যাপক ইউনূস তুলেছিলেন। গত কিছুদিন ধরে শেখ হাসিনার ইমেলে দেওয়ার সাক্ষাৎকার পশ্চিমা ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি আরো বেড়েছে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসুস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এভাবে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে। বুধবার ঢাকায় ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন। ফলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার অস্বস্তি দিনকে দিন বাড়ছে। সরকারের সেই অস্বস্তি আরো বাড়াচ্ছে আন্তর্জাতিক মিত্ররা। এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকার উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে। ব্রিটিশ সাংসদরাও চিঠি দিয়েছেন। সবশেষ লন্ডনের হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান 11 নভেম্বর সকল দলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছেন। আবার পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সে সম্পর্কটা খুব খারাপের দিকে চলে গিয়েছে। 3 নম্বর হলো যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, এবং সেই সম্পর্কটি কোনো অবস্থাতে ভারত মেনে নিতে পারছে না। সেই কারণে এই যে দিল্লিতে যে বোমা হামলাটা হয়েছে, এটার সূত্র ধরে ভারতের যে অভ্যন্তরীণ তাদের যে নিরাপত্তা, যাকে বলা হয় রেগুলেশন রয়েছে, বা তাদের প্রতিরক্ষা যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালার অধীন যখন তাদের নিজ ভূখণ্ডে কোনো সন্ত্রাসী হামলা হবে, এটাকে ধরে নেওয়া হবে যে তাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। পৃথিবীর দুটো দেশের সর্বোচ্চ আইন, সেটি হলো ভারত এবং ইসরায়েল, এবং এই দুটো রাষ্ট্রই বন্ধু। তারা যদি মনে করে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্র তাদের শত্রু, যদি মনে করে, কোনো কারণ দরকার নেই, তারা যদি মনে করে যে তাদের উপর আক্রমণ চালাতে পারে তাদের যে কোনো শত্রু রাষ্ট্র, সেটা আফ্রিকা হোক, সেটা আমেরিকা হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা ভুটান হোক, সেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং সেই রাষ্ট্রের উপর আক্রমণ চালানোর পূর্ণ এখতিয়ার ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় সরকারের রয়েছে। এজন্য আলাদা যুদ্ধ ঘোষণার জন্য বিভিন্ন দেশে যে নিয়ম কানুন গ্রহণ করতে হয়, ওটা ভারতে দরকার নেই। তো এখন পাকিস্তানে যে অভ্যন্তরীণ রাজনীতি, সে অভ্যন্তরীণ রাজনীতি নানা কারণে টলটলায়মান। এখানে ভারতের সাথে তাদের দীর্ঘদিনের একটা শত্রুতা রয়েছে। অধিকান্ত এখানে আমেরিকা আবার আফগানিস্তান নিয়ে নতুন খেলা শুরু করেছে। আফগানিস্তানের যে বিমানবন্দরটিকে তারা আবার নতুন করে দখল করতে চাচ্ছে, ব্যবহার করতে চাচ্ছে, সেটি নিয়ে আফগানিস্তানের সঙ্গে আমেরিকার নতুন যে বিরোধ, এবং সেই বিরোধে তারা তাদের পুরনো বন্ধু পাকিস্তানকে ঠিক তালেবানের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছিল, আল কায়েদার বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছিল, অথবা তালেবান তৈরি করার জন্য পাকিস্তানকে যেভাবে ব্যবহার করেছিল,
আল কায়েদা সৃষ্টি করতে পাকিস্তানকে যেভাবে ব্যবহার করা হয়েছিল, এইভাবে এখন আবার এই তালেবান সরকারের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে। আর আমেরিকা যখন সর্বশক্তি নিয়োগ করেছে তখন পাকিস্তানের জঙ্গিবাদ, তারপরে ইসলামী যেটাকে বলা হয় ফান্ডামেন্টালিজম, উগ্রবাদ, এটা এখন আর তাদের কাছে কোনো সমস্যা নয়। যে কোনো মূল্যে যে কোনোভাবে পাকিস্তানের শত্রু এবং আমেরিকার শত্রু যদি কমন শত্রু হয়ে যায়, সেক্ষেত্রে পাকিস্তান যা কিছু করবে ওটা একেবারে সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে আমেরিকা। তারই ধারাবাহিকতায় আমরা কতগুলো ঘটনা দেখেছি। আফগানিস্তান সীমান্তে বেশ কয়েকবার খণ্ডযুদ্ধ হয়েছে। তারপর পাকিস্তানের অনেকগুলো সৈন্য তারা ধরে নিয়ে গেছে, অনেকে মেরে ফেলেছে এবং কাবুল শহরে তাদেরকে মেরে একদম টানিয়ে রেখেছে। এরপর আবার যখন এই যুদ্ধ চলছে ঠিক সেই সময়টাতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত সফর করেছেন। অন্যদিকে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তান তৎপরতা চালাচ্ছে এবং এটা কোনো অবস্থাতে আফগানিস্তান বরদাস্ত করবে না এবং তারা জলে স্থলে অন্তরিক্ষে যুদ্ধ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে পাকিস্তান সীমান্তে সৈন্য সমাবেশ ঘটে গিয়েছে। অন্যদিকে পাকিস্তান যেটা বলার চেষ্টা করছে সেটা হলো যে সকল পাকিস্তান দুর্গম অঞ্চল যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, উগ্রবাদ ছড়াচ্ছে, তারপরে স্বাধীনতা ঘোষণার চেষ্টা চালাচ্ছে, তো বিশেষ করে বালুচ বা বেলুচি স্থানে, তো এই সকল ক্ষেত্রে ভারত এবং আফগানিস্তান যৌথভাবে পাকিস্তানের অভ্যন্তরে যে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, অস্ত্র দিচ্ছে, গোলাবারুদ দিচ্ছে এবং যোদ্ধা পাঠাচ্ছে, এটা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল এবং এটা বন্ধ করার জন্য পাকিস্তান প্রকাশ্যে কাবুলে তারা বিমান হামলা চালিয়েছে। এই যে একটি অবস্থা, সেই অবস্থার মধ্যে কারণে হোক অকারণে হোক, প্রোপাগান্ডার কারণে হোক, আমরা বাংলাদেশ জড়িয়ে গেছি। এ কারণ হলো ভারতের সঙ্গে সম্পর্কের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাকিস্তান থেকে সরাসরি এখন আমাদের দেশে যাকে বলা হয় জাহাজ আসছে, সরাসরি জাহাজ আসছে সামুদ্রিকভাবে, এবং এগুলো নিয়েও কিন্তু ভারতীয় গণমাধ্যম, গোয়েন্দা সংস্থাগুলো একেবারে যাকে বলা হয় 24 আওয়ার্স তারা নজরদারিতে রেখেছে চট্টগ্রাম বন্দর। আপনারা দেখেছেন যে একটি চালানে সেই পাকিস্তান থেকে যে কোকো বীজ না কি যেন এটাকে বলা হয়, যে নেশা জাতীয় দ্রব্যের একটা বিরাট চালান আসছে, এটাও কিন্তু ভারতে তারপরে বাংলাদেশে বলতে গেলে এটা লিড নিউজ হয়েছে। তো এরকম পাকিস্তান থেকে যা কিছু হচ্ছে, জাহাজ আসছে, সেটা নেভির জাহাজ হতে পারে, যেমন এই কয়েকদিন আগে নেভির একটা বড় যুদ্ধ জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে, তারপরে সরাসরি করাচি থেকে চট্টগ্রামে ডাইরেক্ট জাহাজ আসছে। বাংলাদেশের লোকজন যেন পাকিস্তানে গেলে অন অ্যারাইভাল ভিসা পায় সেই ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তানের অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে গোয়েন্দা কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা ঘন ঘন বাংলাদেশে আসছেন। পাকিস্তান থেকে শিল্পীরা, গায়করা, গায়িকারা, নায়িকারা বাংলাদেশে যেভাবে আসছে, এটা যে কোনো কারণে হোক আর অকারণে হোক, কোনো কারণ থাকুক আর না থাকুক, ভারতের জন্য একটা বিরাট থ্রেট। তো এমনি তারা বাংলাদেশের উপর নানা কারণে বিরক্ত, তার উপর আবার তাদের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, আবার অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের নতুন মহরম, এটাও ভারত স্বাভাবিকভাবে নিতে পারছে না। উত্তেজনা যখন এই পর্যায়ে, তখন বাংলাদেশের সীমান্তগুলোতে ভারত সৈন্য সমাবেশ করেছে এবং মাঝারি পাল্লার যে অস্ত্রশস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং একটি সীমান্ত যুদ্ধ চালানোর জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বসে আছে বলে ভারতীয় পত্রপত্রিকায় দিদা আসছে, তারা প্রচারণা চালাচ্ছে। এরই মধ্যে যখন এই দিল্লিতে এরকম ভয়াবহ বোমা হামলা ঘটলো, সেই ঘটনার সঙ্গে পাকিস্তান জড়িত থাকবে, সেই ঘটনার সঙ্গে জঙ্গিরা জড়িত থাকবে এবং সেই জঙ্গিদের কেউ কেউ যদি বাংলাদেশে এসে যায়, এরকম একটি গল্প বা এরকম একটি ঘটনা যদি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে জানায় এবং অপারেশন চালাতে বলে,
সেটি বাংলাদেশের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য এই মুহূর্তে এত বড় একটা ঝামেলার কারণ হবে, যেটা আমরা আসলে মোকাবেলা করতে পারবো না। দ্বিতীয়ত হলো, আমরা কখনোই স্বাধীনতার পরে এই পর্যন্ত আসলে ওইরকম যুদ্ধ করা, তারপর শেষে কোনো বিদেশি শত্রুর সাথে কোনো ডিফিকাল্টিস মোকাবেলা করা, এমনকি বিশ্ব ব্যাংকের সাথে IMF এর সাথে ঝামেলায় জড়ানো, এই কোনো কাজই আসলে আমরা করিনি। আমরা রুটিন ওয়ার্ক, মানে বিদেশ থেকে টাকা এনেছি, খরচ করেছি, আমাদের যারা দুর্নীতিবাজ তারা চুরি চামারি করেছে, আবার বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দুর্নীতিবাজদের একটা সখ্যতা সবসময় ছিল, এখনো আছে। এইভাবে আসলে সমঝোতার মাধ্যমে সব কাজ হয়েছে। কিন্তু বিশ্ব ব্যাংকের টেক্কা দিয়ে যেভাবে আফ্রিকার অনেক দেশ চলে মানে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, IMF কে ঘাড় ধরে বের করে দেয় যেভাবে উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকার, এমনকি দক্ষিণ আফ্রিকার সরকারগুলো যেভাবে সফলতার মুখ দেখেছে, আমেরিকাকে যেভাবে তারা চ্যালেঞ্জ জানিয়েছে, বের করে দিয়েছে, ইউরোপকে যেভাবে তাদের দেশ থেকে বের করে দিয়েছে, সেরকম উগান্ডার মতো দেশ তারা যেভাবে টিকে আছে, আমরা আসলে ওইরকম পরিস্থিতিতে কখনো পড়িনি। এই কারণে আমাদের দেশটা খুব ছোট, জনগণের মানে সংখ্যা খুব বেশি, অলমোস্ট প্রায় 1.25 কোটি লোক দেশের বাইরে থাকে। তো কাজে আসলে আমাদের এই দেশ কোনো অবস্থাতে বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে ঝুঁকিপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়নি। আর এই সম্পর্কটা তৈরি হলে সেগুলো মোকাবেলা করার মতো শক্তি বা সামর্থ্য বা প্রফেশনালিজম আমাদের আমলাতন্ত্রের নেই। ফলে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বলতে যেটা বোঝাচ্ছি, সবসময় একটা নতজানো বৈদেশিক নীতি আমরা গ্রহণ করেছি। আর সামরিক তো প্রশ্নই আসে না। আমরা আসলে একবার দুবার হয়তো সীমান্তে গোলাগুলি হয়েছে, তারপরে ভারতের সাথে একবার দুইবার প্রচন্ড মানে যাকে বলা হয় গোলাগুলি হয়েছে, মায়ানমারের সাথে হয়েছে, এরকম এরশাদের জমানাতে বা 91-92 বিএনপির প্রথম জমানাতে মায়ানমারের সঙ্গে একটা কনফ্লিক্ট হয়েছিল। তো এই পর্যন্তই, এর বাইরে আসলে আমরা এরকম বড় কোনো ঝুঁকি ঝামেলাতে জড়াইনি। তো সেই ক্ষেত্রে ভারত যেভাবে রণপ্রস্তুতি নিয়ে বসে আছে এবং যেভাবে ওসিলা খুঁজছে এবং যেভাবে তারা আওয়ামী লীগকে কবজা করে বসে আছে এবং যেভাবে শেখ হাসিনাকে দিল্লির মাটিতে তারা প্রশ্রয় দিয়েছেন এবং প্রতি মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য রাজনীতিতে, রাষ্ট্র ক্ষমতায় ভারত যেভাবে তাদের সকল লজ্জা শরম পরিত্যাগ করে, বলতে গেলে কোমরে গামছা বেঁধে যেভাবে তারা নেমেছেন, এটা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো দূরের কথা, বিএনপি যদি নির্বাচিত সরকারও ক্ষমতায় আসে, রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আপনারা জানেন যে মুহূর্তে ভারতে সেই বোমা হামলা হলো, তার পরপরই কিন্তু পাকিস্তানে বোমা হামলা হয়েছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এটার জন্য ভারতকে দায়ী করেছেন। তো এই যে সমস্যাটি ভারত এবং পাকিস্তানের মধ্যে পারস্পরিক আত্মঘাতী বোমা হামলা, মানে যেভাবে দিল্লিতে বোমা হামলা হয়েছে তার চেয়ে ভয়াবহভাবে পাকিস্তানে বোমা হামলা হয়েছে। এটা সক্ষমতা রয়েছে ভারতের এবং পাকিস্তানের। কিন্তু আমরা, আমাদের যে ছোট দেশ, আমরা মানে কলকাতাতে ছোট একটা পটকা ফুটিয়েও সেখান থেকে নিরাপদে আসার মতো অবস্থা আমাদের এজেন্সিগুলো নেই। এটা হলো বাস্তবতা। আবার ভারতের কেন্দ্রীয় সরকার বা রয়ের দূরের কথা, মমতা ব্যানার্জির যে পুলিশ রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ বা ত্রিপুরা পুলিশ, তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা যদি আমাদের বাংলাদেশে কোনো একটা অপারেশন চালায়, সেটা আমাদের জন্য কিন্তু একটা ঝামেলার বিষয় হয়ে যাবে। তো সেই দিক থেকে এই যে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের যে ত্রয়ী কূটনৈতিক দ্বন্দ্ব, সেই কূটনৈতিক দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে বাংলাদেশ জড়িয়ে গেলে বা বাংলাদেশকে যদি জড়ানোর চেষ্টা করানো হয়, তাহলে এই মুহূর্তে আমাদের যে সমস্যার পাহাড় আছে, সেই সমস্যার উপরে মানে নতুন আর একটা হিমালয়ের মতো সেই ভারী জিনিস আমাদের মাথার উপরে এসে পড়বে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বহন করতে পারবে না। এমনি বাংলাদেশে এই যে লকডাউন, শাটডাউন, বোমাবাজি, তারপরে শেষে একের পর এক সেই অগ্নি সন্ত্রাস, তারপরে বিভিন্ন স্পর্শকাতর জায়গার নিরাপত্তা নিয়ে যেভাবে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, জনজীবনে যেভাবে আতঙ্ক তৈরি হয়েছে, তার উপর যদি ভারত নামক যে রাষ্ট্রটি সরাসরি এই বোমা হামলার সঙ্গে, অর্থাৎ দিল্লিতে যে বোমা হামলা হয়েছে সেই বোমা হামলার সঙ্গে যে সকল জঙ্গি সংগঠন, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর ব্যাপারে ভারত সন্দেহ করছে এবং স্পষ্টতই যে সকল নাম বলছে, সেই নামগুলোর সঙ্গে যদি
দেখা গেল যে বাংলাদেশের নাম আসে, এবং ইতিমধ্যে আমরা বাংলাদেশে অনেক বিষয় খোলামেলা আলোচনা করতে পারছি না, কিন্তু ভারতীয় পত্রপত্রিকা, আমাদের যে সকল কন্টেন্ট ক্রিয়েটর দেশের বাইরে রয়েছেন, তারা স্পষ্টতভাবেই যে পাকিস্তানের কোন জঙ্গি সংগঠন বা কোন ইসলামী সংগঠন বা কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান কোন তারিখে বাংলাদেশে এসেছে, কার সঙ্গে ছবি তুলেছে, এয়ারপোর্টে নেমেছে, কোথায় গিয়েছে, যা কিছু মানে বাংলাদেশকে জড়ানোর জন্য যে সকল ঘটনা বলা হচ্ছে, এ যদি কিয়দাংশ সত্য হয়ে থাকে, তাহলে আলটিমেটলি আমি মনে করব যে ভারত আসলে বর্তমান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ফাঁদে ফেলতে চাচ্ছে।